পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পাদপদ্মে প্রণাম জানিয়ে মা ভবতারিণী ও বাবা ভোলানাথের চরণে স্পর্শ করে প্রবাদ পুরুষ লোকনাথ বাবা, নাট্যাচার্য গিরিশ ঘোষ ও জয়শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আশীর্বাদ মাথায় নিয়ে উপস্থিত প্রতিটি দর্শকের ভালোবাসা পাথেয় করে শুরু করছি 1430 বঙ্গাব্দের ভাবন যুবযাত্রা গোষ্ঠীর এক বড় মাপের মর্মস্পর্শী সামাজিক যাত্রাপালা গান বৃদ্ধাশ্রমে কাঁদছে বাবা মা। মাননীয় শ্রী মঞ্জিল ব্যানার্জি রচিত, সৌরভ গোস্বামী বিপুল কান্তি মণ্ডল সম্পাদিত, যাত্রা দ্রোণাচার্য দীনেশ গোস্বামী নির্দেশিত অভিনীত ও আপনাদের সকলের আশীর্বাদ ধন্য অ্যামেচার জগতের রকস্টার কুমার সৌরভ ও ইয়ং ছেলেদের হার্টথ্রব লাস্যময় অভিনেত্রী মিস প্রিয়াঙ্কা অভিনীত বৃদ্ধাশ্রমে কাঁদছে বাবা মা। শেষাংশে তরুণ তুর্কি দুর্ধর্ষ খলনায়ক বিপুল কান্তি মণ্ডল, নাচে গানে মন মাতানো যাত্রা দুর্ধর্ষ নায়িকা মিস টুম্পা ও তৎসহ প্রতিভাময়ী অভিনেত্রী মিস বিনা, মিস পলি, বলিষ্ঠ অভিনেতা সুদেব মাঝি, বিবেকানন্দ রায়, মাস্টার বিল্টু দাস ও উদীয়মান নায়ক কুমার সব্যসাচী ও তৎসহ প্রদ্যুৎ মণ্ডল, ঝুলন দাস, বিকাশ মণ্ডল, কাজল মণ্ডল আরো অনেকে। আলোক সম্পদ রূপসজ্জা শব্দ নিয়ন্ত্রণে জয় গুরু নাট্য নিকেতন বখন্না বাঁকুড়া। আবহ অর্গানে মাস্টার জগন, সুর প্রচলিত তবলায় মাস্টার সুধাময়, অক্টোপেডে মাস্টার কাঞ্চন, আলো নিয়ন্ত্রণে মাস্টার সঞ্জয়, ধ্বনি নিয়ন্ত্রণে গঙ্গাধর ও তার সম্প্রদায়, মঞ্চসজ্জায় সৌরনীল ডেকোরেটার্স ধবন, সর্বসহযোগিতায় ধবন ভবানীপুর সর্ব 16 আনা কমিটি, দল ম্যানেজার ও সর্বাধিনায়ক সুশান্ত মণ্ডল। শুরু করতে চলেছি ধবন যুবযাত্রা গোষ্ঠী পরিবেশিত 1430 বঙ্গাব্দের এক মর্মস্পর্শী সামাজিক যাত্রাপালা গান খোকা। যে মা তোকে জন্ম দিল, দুধ খাওয়ালো বুকটা থেকে, সেই মায়ের খাবার জোটে না, ছেলের খাবার আসে হোটেল থেকে। পৃথিবীতে আজ ফাটল ধরেছে, চোখের জলটা জমছে কোণে, তাই তো খবরের কাগজের হেডলাইনে আজ বাবা মা কাঁদছে বৃদ্ধাশ্রমে, বাবা মা কাঁদছে বৃদ্ধাশ্রমে, বৃদ্ধাশ্রমে কাঁদছে বাবা মা। আজ সকালে খবরের কাগজে বিশাল বড় হেডলাইন, ওই বালিগঞ্জের ঘটনা। ছেলে ছেলের বউ মেলে বুড়ো বাপটাকে বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে বৃদ্ধাশ্রমে রেখে পালিয়ে। আজকের যুব সমাজের বিন্দু মাত্র সভ্যতা নেই। আগে ছিল বিনিময় প্রথা, তবে কি এখন সে প্রথা ঢুকেছে? না না, আমি বলছি এখন সে প্রথা নেই। বাবাদের সাথে সন্তানদের সে প্রথা আজও চলছে। বাবা মারা সন্তানদের জন্ম দিচ্ছে স্নেহ, মায়া, মমতা, আর সেই সব সন্তান বড় হয়ে মা বাবাকে দিচ্ছে জ্বালা, কষ্ট, যন্ত্রণা। পারছি না, আমি আর পারছি না। কি পারছিস না? দেখো, ডিউটি করতে আমার আর ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? কেন ভালো লাগবে? এই সরকারি চাকরিতে যা মাইনে তা দিয়ে তো আজকে দিন চলা খুব মুশকিল বাবা। তাই তো একটু ঘুষ নিতাম, কিন্তু এখনকার পাবলিক তাও বন্ধ করে দিয়েছে। আমরাও ঘুষ নেওয়া ছেড়ে দিয়েছি, কিন্তু কাজের চাপ ভীষণভাবে বেড়ে গেছে বাবা। ও ঠিক তাই। কারণ সকাল 9টায় থানাতে ঢোকাই, বেরোতে রাত্রি 10টা, আবার কোনোদিন রাত্রি 12টা হয়ে যাচ্ছে। আচ্ছা বাবা, এক্সট্রা 2 পয়সা ইনকাম ছাড়া এত চাপ কি সহ্য করে যায়? কোনো চিন্তা করিস না, ওদের ঘুষখোর অফিসারগুলোর জন্য আমি প্রতিবাদ করব। আমি জবান লাগিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, আপনি যেমন কড়া হাতে ডান্ডা মেরে এসব ঘুষখোরগুলোকে ঠান্ডা করেছেন, তেমনি আপনি চালিয়ে যান। আমি কথা দিচ্ছি, ঘুষখোর জানোয়ারগুলো আপনার
আমার মতো ভোটাররা সবসময় আপনার পাশেই থাকবে। বাবা তুমি যাই বলো না কেন, আমার এই চাকরি একদম আর ভালো লাগছে না। আরে কে করতে বলেছে চাকরিটা? বললাম তো চাকরি ছেড়ে তুই আমার সঙ্গে ব্যবসায় বস। তুই তো আমার কথাই শুনলি না। সুশান্ত দা, হ্যাঁ, এটা আমার ভাইপো। আমার ছেলে যে কত বড় জানোয়ার তা তো নিশ্চয়ই এতক্ষণ আপনারা বুঝতে পেরে গেছেন। এবার দেখবেন এটা কত বড় কুলঙ্গা। আরে সাত সকালে আমার কাছে কি মনে করে? মা বাবার নামে অভিযোগ জানাতে এসেছি। দাদা বৌদির নামে অভিযোগ? অভিযোগটা কি? আমি ব্যবসা করি, যেটুকু রোজগার করি সংসার চালাতে পুরোটা শেষ হয়ে যাচ্ছে। গোদের উপর বিস্ফোরা ওই সুরের বাচ্চাটা সিদ্ধার্থ, বেটা আবার অ্যাবনর্মাল, বেলা আমার ঘরে বসে বসে গিলছে। আরে ওর তো ছোট ভাই। আরে রাখো তোমার ছোট ভাই, ছোট ভাই বলে মানি না আর কোনোদিন মানবো না। মনে কথা, তুমি মা বাবাকে বুঝিয়ে বলো কিছু একটা কাজ করতে। তা এই বয়সে কি কাজ করবে? আরে কত কাজ আছে। মা বাবা দুজনে এখনো শক্ত সামর্থ্য আছে, হাড়ে ভাঙন ধরেনি, তাই ইচ্ছে করলে প্রতি মাসে ইনকাম করে আমার হাতে কিছু টাকা তুলেই দিতে পারে। সে তো বুঝলাম সুশান্ত দা, কিন্তু এই বয়সে জেঠু আর জেঠিমা কি কাজ করবে বলতো? আরে বাবা ঘরে বসে না থেকে স্টেশনের পাশে জুতো পালিশ তো করতেই পারে। তোর বাবাকে যদি তুই করতে চাইছিস জুতো পালিশের কাজ? হ্যাঁ, মা পাঁচ বাড়ি বাসন মেজে চাকরানির কাজ তো করতেই পারে। আর যদি করতে চাইছিস চাকরানির কাজ? হ্যাঁ, চাইছি। বাহ বাহ রে বঙ্গ সন্তান, বাহ বাহ, চমৎকার। সে যুগে অন্ধ বাবা মাকে কাঁধে চড়িয়ে তীর্থ করতে নিয়ে গিয়েছিল শ্রবণ কুমার, আর এই যুগে বাবাকে জুতো পালিশ করতে পাঠাচ্ছে তোর মতো কুলাঙ্গার। শুধুমাত্র জন্মদাত্রী মাকে সম্মান জানানোর জন্য উত্তাল দামোদর সাঁতার কেটে পার হয়ে বীরসিংহ গ্রামে পৌঁছে গিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর এই যুগে জন্মদাত্রী মাকে অসম্মান করে পরের বাড়িতে ঝিয়ের কাজ করতে পাঠাচ্ছে তোর মতো জানোয়ার। আমি বলছি তাই। সিগারেটের প্যাকেটে প্রত্যেকটা লেখা থেকে সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এবার হয়তো তোদের জন্য প্রত্যেকটা বাবা মা তোদের এই বুকে বড় বড় অক্ষরে লিখে রাখবে, তোদের মতো কুসন্তানের জন্ম দেওয়াটা এই সমাজের পক্ষে ক্ষতিকর। তার মানে তুমি মা বাবাকে কিছু বলবে না তো? কাজটা আমাকে করতে হবে। শোনো কাকা, এই মা বাবাকে যদি এই বাড়িতে থাকতে হয় তাহলে আমাকে দিতে হবে টাকা, তা না হলে দাঁড়াবো তোকে আমি এই বাড়ি থেকে। সুশান্ত দাকে অপমান করে কাজটা তুমি কিন্তু ভালো করলে না। আরো দাদা বৌদিকে অপমান করে নিশ্চয় ও কাজটা ভালো করেনি। তোমাকে আমি কতবার বলেছি ওই দাদা বৌদিকে নিয়ে একদম আদিক্ষেতা করবে না। ওই কথাটা কি তোমার কানে যায় না? ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তুমি ঠিক কথা বলেছো। আজকের যুগে সব সম্পর্ক হারিয়ে গেছে। পোশাক হয়ে গেল ছোট, তাই লজ্জা হারিয়ে গেল। ফুল হয়ে গেল প্লাস্টিক, তাই গন্ধটা হারিয়ে গেল। ফুল হয়ে গেল প্লাস্টিক, তাই গন্ধটাও হারিয়ে গেল। মেয়েরা ঠোঁটে লাগালো লিপস্টিক, তাই শাখা সিঁদুর আলতা কোথায় যেন সব হারিয়ে গেল। মানুষ হয়ে গেল টাকার গোলাম, তাই মনুষ্যত্বটা হারিয়ে গেল। তালা হয়ে গেল পাসওয়ার্ড, তাই জায়গাটা হারিয়ে গেল। পাবলিক হয়ে গেল সোশ্যাল মিডিয়া, তাই সম্পর্কগুলো সব যেন কোথায় হারিয়ে গেল। খেলা শুরু হয়ে গেছে, খেলা প্রতিটা ফ্যামিলিতে আজ খেলা শুরু হয়ে গেছে। আর নতুন করে কি খেলা শুরু করবে রে খোকা? আগে থেকে তোর মা যে খেলাটা শুরু করে রেখেছে, বড় বৌদির সাথে মিথ্যে বদনাম দিয়ে একটা। বেশ করেছিলাম, মিথ্যে বদনাম দিয়েছিলাম। ওই মিথ্যে বদনাম না দিলে সংসারটাকে আমি আলাদা করতে পারতাম না। তোমার ওই বৌদি আমাকে নিয়ে অনেক কাজ করেছে। ওই হারামজাদি আমার চোখে জল ফেলেছে। তোমার দাদা সমস্ত সম্পত্তি ভোগ করছিল, সেই সম্পত্তি থেকে তোমার ভাগ আমি তোমাকে বুঝিয়ে দিয়েছি। মা তো ঠিক কথাই বলেছে বাবা, তোমার ভাগ তোমাকে বুঝিয়ে দেওয়া উচিত ছিল। জেঠু বোঝা ভালো করে তোর বাবাকে বোঝা। আরে বাবা, দাদা বৌদি করে বললো, এদিকে বাড়িতে যে ছেলে আছে বউ আছে সেদিকে ওনার খেয়াল থাকে না। আরে বাবা, থাকার মধ্যে আসি শুধু এই বসত বাড়িটা। আরে নদীর পাড়ে দুয়ে জমি, এখন দেখছি তোমাদের দুজনের না ওটার উপর নজর পড়েছে। এই শোনো, তুমি যা বলছো বলো, আমি কিন্তু তোমাকে শেষবারের মতো বলে যাচ্ছি, ওই দাদা বৌদির সাথে তুমি যদি কোনো সম্পর্ক রাখো তাহলে আমি কিন্তু গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করব। এই কথাটা আমি তোমাকে জানিয়ে দিয়ে গেলাম।
আমিও চলি, আমার আবার থানায় ঢুকতে দেরি হয়ে যাচ্ছে। আসি বাবা। মানুষগুলো কেন যে এমন হয়ে যাবে নিজে বুঝতে পারছি না। বিদেশি শিক্ষায় শিক্ষিত আজ স্বদেশি মানুষগুলো, মুদ্রাস্ফীতি, মূল্য বৃদ্ধি এখন আকাশ চুলো। ফুটবল আর কাবাডি খেলা খেলে না কিশোরগুলো, তাই তো এখন 18 হাতে মদের বোতল এলো। মানুষগুলো মানুষ, তবু শক্ত সিন্ডিকেটের ভিড়। সন্তানকে মানুষ করতে বাবা ফেলে গেল তার ঘাম, সেই সন্তান বড় হয়ে আজ এই শান্তির দাম। খোকা যে মা তোকে জন্ম দিল, দুধ খাওয়ালো বুকটা থেকে, সে মায়ের আজ ভাত জোটে না, ছেলের খাবার আসে হোটেল থেকে। পৃথিবীটা আজ ফাটল ধরেছে, পৃথিবীটা আজ ফাটল ধরেছে, চোখের জলটা জমছে পুড়ে। তাই তো খবরের কাগজে হেডলাইনে মা বাবা কাঁদছে বৃদ্ধাশ্রমে, মা বাবা কাঁদছে বৃদ্ধাশ্রমে, বৃদ্ধাশ্রমে কাঁদছে বাবা। ডাক্তার বাবু, ও ডাক্তার বাবু, ডাক্তার বাবু, ও এ মা, ঘর যে এখন কত কাজ, কিন্তু ডাক্তার বাবু গেলে কোথায়? ফুল তুলি না জল তুলি, কাজের বেলায় সব বলি। মারে তোকে যেতে হবে আমবাগানে। ফুল তুলি না জল তুলি, কাজের বেলায় সব বলি, এখন আমার সব মনে পড়ে গেছে। হ্যাঁ যাক বাবা, তাহলে মনে পড়েছে। মনে পড়ে গেছি, বড় মা কত শখ করে আমার কাছে একটা পাকা আম খেতে দিয়েছি, তাই তো আমাকে আম পাঠিয়ে দেবে ওই আমবাগানে। হ্যাঁ মা, আমার চেম্বারটা পরিষ্কার করেছি। হ্যাঁ গো ডাক্তার বাবু, সকালবেলায় উঠে তোমার চেম্বার ঝাড় দিয়ে ধুয়ে মুছে তকতকে ঝকঝকে করে দিয়েছি। দিনের পর দিন আমার রেখা প্রেসক্রিপশন দেখে রোগীদের ওষুধ দিচ্ছিস, আমি বাইরে কলে গেলে ব্যাগটাও নিয়ে যাচ্ছিস, অথচ তোকে টাকা পয়সা দিতে গেলে নিস না। রে মা, বিনা পয়সায় এসব করে তোর কি লাভ? ভালো লাগে, ভালো লাগে ডাক্তার বাবু, ভালো লাগে। তোমার সাথে সাথে গিয়ে গিয়ে এই গ্রামের মানুষের সেবা করতে আমার যে ভীষণ ভালো লাগে ডাক্তার বাবু। তাছাড়া ডাক্তার বাবু, এই মানুষের সেবা করতো মানুষেরই ধর্ম। তুই কি জানিস মা, এই যুগে কটা মানুষ নিঃস্বার্থে সেবা করে? যারা করে না তারা ভুল করে। আচ্ছা বাবা, হয়েছে। সেই ভুলটা কেন করতে যাবো ডাক্তার বাবু? আচ্ছা বাবা, হয়েছে হয়েছে, বেশ। হ্যাঁ এখন বলতো তার খবর কি? তুমি কি কথা বলছো ডাক্তার বাবু? যার জন্য দিন রাত শুধু স্বপ্নই দেখে যাও, যার নাম শুনলে লজ্জায় তোমার মুখটা রাঙা হয়ে যায়। যা ডাক্তার বাবু, তুমি না সত্যি বাবা। হ্যাঁ রে মা, বলছিলাম তোর তো বিয়ের বয়স হয়ে গেছে, এবার ওই বিশ্বজিৎ বাবুর ছেলে সিদ্ধার্থকে বিয়ে করে তোকে তো সংসারই হতে হবে নাকি? একদম ঠিক কথা ডাক্তার দা। তা হ্যাঁ রে, তুই ওকে জানিয়েছিস তোর মনের কথা? আমি যতবার সিদ্ধার্থের সামনে দাঁড়িয়েছি ততবার বলতে গিয়েও বলতে পারিয়েছি, আমারও পরানো যাহা চায় তুমি দাও, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায় তোমা ছাড়া আর জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরাণ। কিন্তু এরকম করলে তো চলবে না রে মা। রোগী এসে যদি আমাকে রোগের কথা না বলে আমি ওষুধ দিতে পারবো? ডাক্তার বাবু, তুই যে সিদ্ধার্থকে মনে মনে ভালোবাসিস সেটা লোকে জানাতে হবে, নাহলে তোর ভালোবাসা যে অসম্পূর্ণ থেকে যাবে। তুমি কি বলছো ডাক্তার বাবু? কত প্রেম মাঝপথেই থেমে যায়, কত ফুল না ফুটেও ঝরে যায়। কেউ কার খবর রাখে? বলো না, বলো না ডাক্তার বাবু, বলো না, কারণ ওই ব্যর্থ প্রেমের ব্যাকুলতা যে আমি সহ্য করতে পারবো না ডাক্তার বাবু। আমি যে চোখ বুঝলে স্বপ্ন দেখি আমার সিদ্ধার্থ দেওয়া এক চলতে সিঁদুর আমার স্মৃতিতে, আমি যে চোখ বুঝলে স্বপ্ন দেখি আমার সিদ্ধার্থ দেওয়া শাখা পলা আমার হাতে, আমি যে আমার সিদ্ধার্থকে সঙ্গে নিয়ে ছোট্ট একটা করে ঘর করে
আমি যে সংসার পাততে চাই গো ডাক্তার বাবু, আমি যে সংসার। সেই জন্যই তোমার বড় ভয় হয় রে মা। হঠাৎ করে নীল আকাশে একটা কালো মেঘ এসে যদি বাজ বেড়ে দেয়, তাহলে কি সেই বাজের শব্দে তোর মুখটা যে জ্বলতে যাবে রে মা? হ্যাঁ, তাই তো বলছি, সময় থাকতে থাকতে বলছি সিদ্ধার্থকে বলে দে তোর মনের কথা, যে তুই ওকে ভালোবাসিস। জানিয়ে দেবো, আমি সব কথা জানিয়ে দেবো বাবু, সব কথা জানিয়ে দেবো। আরে ওই বিয়ের কথা তোরা ভাবিস না, আমি নিজে দাঁড়িয়ে থেকে তোদের বিয়ে সব আয়োজন করে দেব। সিধু রাজি হলে আমাকে ঠাকুর মন্দিরে গিয়ে ঠাকুর মশাইকে ধরে আনতে হবে। ধরে নে, হয়ে গেছে। হ্যাঁ, আর তারপর পাঁজি থেকে একটা লগ্ন ঠিক করতে হবে। ধরে নে, হয়ে গেছে। আর তারপর কেনাকাটা। হ্যাঁ, কেনাকাটার জন্য যা লাগবে আমি সব দেবো। আরে বেশ বেশ বেশ, তাহলে তার কোনো চিন্তাই নেই। ওই বরের ধুতি পাঞ্জাবি আর কনের বেনারসি, ধরে নে, হয়ে গেছে। এরপর বাকি রইলো ঘড়ি, আংটি আর বোতাম, ধরে নে, সেটাও হয়ে গেছে। আর ডাক্তার বাবু, এই খাটটা না কেন একটু শক্ত পোক্ত দেখে কিনবেন, কেন? ও যা ধরছি মেয়ে যাতে ভেঙে না যায়। আরে তারপর কার রাত্রি কেউ কারো দেখবে না, মানে কেউ কারো মুখ দেখবে না। আর কার রাত্রি হয়ে গেলে ফুলসজ্জা, আর ফুলসজ্জা হতে না হতে ওই 10 মাস 10 দিন ঘুরতে না ঘুরতে মা 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 বাচ্চা ধরে নে, হয়ে গেছে। আরে মাটিতে চাঁদের উদয়, মাটিতে চাঁদের উদয়। বলি কই গো দিদি, কার হলো গো, কার হলো? ছেলে হোক, ছেলে হোক, মেয়ের কোলে ছেলে হোক। আরে চম্পা চাপড়ে চাপড়ে চল ঢোল বাজা রে, ঢোল বাজা। এই সোনার ধন মানিক আমার কৃষ্ণ পেল না গো, কৃষ্ণ পেল না। এই সোনার ধন মানিক আমার কৃষ্ণ পেল না গো, কৃষ্ণ পেল না। এই চাঁদের কণা, চাঁদের কণা বুকে নিয়ে দিল না গো, দিল না। এই সোনার ধন মানিক আমার। আরে থাম রে, থাম না, থাম। কত আর বাঁদর নাচ নাচাবে রে? এমনিতে কত কষ্ট করে নাচতে হচ্ছে জানিস? কত কাঠখড় পুড়িয়ে এখানে আসতে হচ্ছে জানিস? বলি কই গো, কই গো দিদি, এবার কতকে ডাকো। নগদ 1000 টাকা, একটা নতুন শাড়ি আর এক ভরি সোনার দুল না দিলে আমি কিন্তু ওই ছেলে ফেরত দেবো না। কি তুই এখানে, তোকে আমি এখানে আসতে বারণ করেছি কেন রে? কেন রাস্তা বারণ করছে? শনি রে ঠ্যাম না, তোর মুখ দেখতে ইচ্ছে করে না বলে। তোর মতো শয়তান যেখানে যাবে সেখানে বাতাসে 20 মিনিটে যাবে 20। একদম ঠিক কথা বলেছে রে, একদম ঠিক কথা বলেছে। ছাড় পোকা রে দাদা, ছাড় পোকা। যে গরিবের ঘরেই থাক আর বড় লোকের ঘরেই থাক, বংশ বিস্তার তো করবে। তাই তো বলছি রে দাদা, আমার বিরুদ্ধে যাস না, নইলে 10 ডবল চুবিয়ে গালে বাঁচিয়ে বলে বাচ্চা নাচিয়ে দেবারে। বলি তোর যা ছিল আমার তো তাই আছে নাকি? বলি তফাৎ শুধু একটাই, তুই একটা বাচ্চা ধরতে পারে
আমাকে সাইবার জন্য নাচাতে হবে না, নাচাতে। শুনে গো ডাক্তার বাবু, আমাকে আবার আম পাই দিতে হবে, ওই আমাকে ওই তোর দোষ। তুই আমার সাথে কথা বলতে চাস না কেন রে শোনে? মহারানী বলি এত সুন্দর পারা গদরখানা করেছি, শুধু শুধু এই গাটায় পড়ে থাকে গতর টাকা নষ্ট করছিস খেলো। কতবার তো তোকে বললাম আমার সঙ্গে শহরে চ, শহরে চ। তোকে আমি নতুন বাবু ধরিয়ে দিচ্ছি, তোর দুটো রোজগার হতো আর আমারও দুটো দলালি হতো না। যে নোংরা কথাটা একবার বলেছিস দ্বিতীয়বার যদি নোংরা কথাটা বলেছিস না, লাথি মেরে তোর মুখটা আমি ভেঙে দেবো। আমি ওই নামের পাশে চন্দ্রবিন্দু চমটা বসে যাবে। তুই যত খুশি ঢোল বাজা মহারানী, যত খুশি ঢোল বাজা, কিন্তু ভুলেও যেন তুই আমাকে বাজাতে আসবি না। কারণ এতদিন ধরে তুই আমার লক্ষ্মী রূপ দেখেছিস, দরকার হলে এবার তুই কালী রূপটা দেখিয়ে দেবো। ফুল তুলি না জল তুলি, কাজের বেলায় সব ভুলি। চলি গো ডাক্তার বাবু। বলে অলো কয়েল কাকাতুয়া কথা বলে জানতাম, এখন দেখছি এই কোয়েল পাখিও কথা বলতে শিখে। রে দাদা, যে কথাটা বলতে আসা সে আসল কথাটাই তো এখন বলা হয়নি রে। হ্যাঁ বল, কি বলবি বল। আরে তোর মেয়েরা, তোর মেয়ে পামেলা রে। কি হয়েছে আমার মেয়ের পামেলা? শহরের লেখাপড়া শেষ করে গাঁয়ে ফিরছে রে দাদা। আমার মেয়ে পামেলা শহরে লেখাপড়া শেষ করে গ্রামে ফিরছে। ও আনন্দে 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 আমার বুকটা মরে যাচ্ছে রে ভাই। ওই তো বলছি রে দাদা, আমার বিরুদ্ধে যাস না, নইলে তোর মেয়ে পামেলাকে আমি তোর কাছে হাত জোড় করে অনুরোধ করে বলছি রে ভাই, আমার মেয়ে পামেলাকে নিয়ে আমায় বাঁচতে দে, বাঁচতে দে। দেখছিস না দাদাটা কাঁদছে? আরে তোর মেয়ের দয়া ময়া বলে কিছু নেই নাকি? হ্যাঁ, আরে দাদাটা কাঁদছে রে। দাদাটা কানে জানে নাকি? দাদাটা কাঁদছে, আরে কাজটা করতে দেবে নাকি? হ্যাঁ মাস্টার, ও মাস্টার, আমার দাদাটা কাঁদছে রে। একটা করুণ সুর বাজারে যেন ঠান্ডা লাগে রে, ঠান্ডা। এত বছর ধরে এই দিনটার জন্য আমি অপেক্ষা করেছিলাম। তিল তিল করে আমি পামেলাকে মানুষ করেছি। বাবা বেশের মাঝে তুই প্রাচীর তুলে দিস রে ভাই, প্রাচীর তুলে দিস রে। তাহলে তাহলে আমার এই হৃদয়টা খালি হয়ে যাবে, আর সেই খালি জায়গায় আশ্রয় নেবে এক বোন সৈন্যতা, এক বোন সৈন্যতা। বল ও মহারানী, বল 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 বল। বলি ওই ডাক্তারদা কি সব বলছিল আর কি সব বলে গেল তা তো আমি কিছুই বুঝতে পারলাম। তোর তো বুঝা সময় এলেই না সব জানতে পারবে রে ঢেমনা, সময় এলেই সব জানতে পারবে। তোর তো বুঝা বুঝি তোর কর রে। আচ্ছা মহারানী, বল বল।
তোমার প্ল্যানটা কি বলো তো? ধ্বংস। একের পর এক প্রজন্মকে ধ্বংস করব আমি। আমি মহারানী নৈরাজ্যের বাসিন্দা হয়ে সম্রাট নীরের মতো মৃত্যু মিছিলের সুরে বেহালা বাজাবো রে। আমি মহারানী শান্তির কবরখানা থেকে অশান্তির পৌঁছগুলো মৃতদেহগুলোকে টেনে তুলে নিয়ে আসবো। দুর্গন্ধে ছেয়ে যাবে সারা বিশ্ব সংসার। আরে ধরিত্রী মা তার গর্ভে ধরা হাজার হাজার সন্তানগুলোকে বাঁচাবার জন্য আমার পায়ে ধরে কাঁদবে রে। কুকুরে কুকুরে কাঁদবে। আর আমি তখন সেই সন্তানগুলোকে একবারে হাতে নিয়ে নাচাবো রে, নাচাবো। আরে চম্পা চামেলে ঠান্ডা রাখো, চল ঢাল বাজার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি মানিব্যাগে টাকা পয়সা ঠিকঠাক আছে কিনা। আজ মানিব্যাগের খোঁজ না করে বাবার খোঁজ করছিস যে? বড় দরকার আছে, বাজারে গেছে। ও তাহলে তো এক্ষুনি এসে পড়বে। আসলে মা, তোমাদের না জানিয়ে আমি দুটো সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত জানতে পারি কি? হ্যাঁ মা, আমাদের ওই বাড়ির বাইরে যে ঘর দুটো ফাঁকা পড়ে আছে না, ওই ঘর দুটো আমি ভাড়া দিচ্ছি। ভাড়াটে বসে? হ্যাঁ, ওই পলাশডাঙ্গা হাই স্কুলে একজন ইংরেজি শিক্ষক, নাম রাজেশ ত্রিপাঠী, শহরের বাসিন্দা মা, ওনাকে আমি ঘর দুটো ভাড়া দিচ্ছি। আর জানো মা, ওই ঘর ভাড়া বাবদ আমার হাতে প্রত্যেক মাসে 5,000 করে টাকা তুলে দেবে। সিদ্ধান্ত? আমাদের যে 2 বিঘা জমি আছে না মা, সেই জমিটা আমি বিক্রি করে দিচ্ছি। পিতৃপুরুষের মুখে চুনকালি মাখিয়ে তুই টাকা ইনকাম করার কথা ভাবছিস? তোর বাবা এক
একদিন এই পলাশ টাকা স্কুলের শিক্ষক ছিলেন, তাই একজন শিক্ষকের গুরুত্ব এবং মর্যাদা দুটোই আমি বুঝি। একজন শিক্ষককে ঘর ভাড়া দিচ্ছিস দে, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু পিতৃপুরুষের রেখে যাওয়া জমি আমি বিক্রি হতে দেব না। আমি তোমার কোনো কথা শুনতে এখানে আসি, এসেছি আমার সিদ্ধান্তটা জানাতে। মা জানো তোমার শাড়ি, বাবার ধুতি, ইলেকট্রিক বিল, বাবার ওষুধ, তোমার ওষুধ, এসবগুলো কিনতে কত টাকা খরচ হয় একটা তোমরা রাখো নাকি? হ্যাঁ রে খোকা, আমার আর তোর মায়ের ওষুধ কেনার জন্য কত টাকা খরচ হয় সেটা আমি হিসেব করে বলে দিতে পারবো। আমার ধুতি এবং তোর মায়ের শাড়ি কেনার জন্য কত টাকা খরচ হয় সেটাও আমি হিসেব করে বলে দিতে পারবো। কিন্তু তোকে জন্ম দিতে গিয়ে প্রসব যন্ত্রণায় তোর মায়ের চোখ থেকে কতটা বেদনার অশ্রু ঝরে পড়েছিল, পৃথিবীর সবচেয়ে বড় ক্যালকুলেটর দিয়ে হিসাব করলেও তুই সেই হিসাবটা করতে পারবি না রে। তোমার বড় খোকা যে সিদ্ধান্ত নিয়েছে আমাদের জমিটাকে বিক্রি করে দেবে। তোমার ছেলেকে তুমি এখনো চিনতে পারোনি লতা। উপযুক্ত দাম পেলে সেই বুড়ো বাবা মাকেই বেচে দেবে। আর এত সামান্য জমি। এই ছোটখাটো ব্যাপার নিয়ে কেন যে তোমরা এত মাথা খারাপ করছো আমি তো বুঝতে পারছি না। এই সংসারটা চালাতে না আমাকে হিমশিম খেতে হচ্ছে। এই সংসারের সব দায়িত্ব আমার। না রে খোকা না, এবার থেকে এই সংসারের দায়িত্ব তোকে আর একা বহন করতে হবে না। এবার থেকে প্রতি মাসে মাসে আমরাও তোর হাতে কিছু কিছু টাকা তুলে দেব। কি বলছো? আমি কোথায় টাকা পাবো? কেন তুমি পরের বাড়িতে বাসন বাজবে আর আমি স্টেশনে গিয়ে জুতো পালিশ করব। জুতো পালিশ? কি বলছো তুমি? আমি বলিনি লতা, আমি বলিনি, বলেছে তোমার এই বড় খোকা। আজ হাটে সোমনাথের সাথে আমার দেখা হলো, সেই আমাকে কথাগুলো বললো। ভগবান, কথা শোনার একেবারে মৃত্যু হলো না কেন? এত তাড়াতাড়ি চোখের জল ফেলো না লতা। কাদার জন্য যা আমাদের এখন অনেক দিন অপেক্ষা করতে হবে। দাঁড়া খোকা, তোর সাথে আবার কিছু কথা আছে। কি কথা? গিন্নি, ও গিন্নি, ওই বাজারের থলি থেকে জুতো ব্রাশের কালি আর ব্রাশটা বের করে দাও তো। না থাক, আমি নিজেই নিয়ে নিচ্ছি। ওরে খোকা, কাল থেকে তো আমাকে লোকের জুতো পালিশ করতে হবে। আজ তোর জুতোটা পালিশ করে আমি দেখে নিই আমি কাজটা ঠিকঠাক করতে পারবো কিনা। কি হলো রে খোকা, তুই দূরে দাঁড়িয়ে আছিস কেন? গিন্নি, ও গিন্নি, ওই বড় খোকার পা থেকে জুতোগুলো তুমি খুলে নিয়ে এসো। তুই ভাবছিস আমি তোর জুতোগুলো পালিশ করে দিতে পারবো না? ওই কাজটাও যে তুমি ঠিক মতো করতে পারবে বলে আমার মনে হয় না। কারণ জুতো পালিশ করতে গেলে জুতো পালিশের কালি আর ওই ব্রাশের সাথে একটা ক্রিম লাগে, ক্রিম। কিন্তু তোমার এক হাতে ব্রাশ, অন্য হাতে কালি, ক্রিমটা কোথায়? তাই তো, ক্রিমটা তো নেই। গিন্নি, ও গিন্নি, তোমার চোখ থেকে ঝরে পড়া দু ফোঁটা চোখের জল
তুমি এই ব্রাশটাতে লাগিয়ে দাও তো। আয় রে খোকাই, পৃথিবীর সব থেকে দামি কৃমি তোর মায়ের চোখের জল। সেই চোখের জলটা এই ব্রাশটাতে লাগিয়ে তোর জুতোটা আমি পালিশ করে দিই। আদিক্ষেতা দেখলে না কাপিত্তি সব চলে যা। তারে না জানি রে খোকা, জানি এই বৃদ্ধ বাবা মায়ের কথা আজকে তো তোর আদিক্ষেতা বলে মনে হয়। জানো জানো গিল্লি, সারাটা জীবন আমি অসংখ্য ছাত্র ছাত্রীদের নিজের শিক্ষায় শিক্ষিত করে এসেছি, কিন্তু কখন যে একটা অশিক্ষিত চারা গাছকে নিজের ঘরে এসে বসালাম, এখন সেই গাছের শিকড় শাখা পোশাকা মিলে আমার ঘরে ফাগুন ধরাচ্ছে। ওগো, রোজ রোজ ঝামেলা অশান্তি আর ভালো লাগছে না। চলো না, আমরা এখান থেকে অনেক দূরে কোথাও চলে যাই। পারি না শুধু এই সিধুটার জন্য। সুশান্ত সিধুকে একেবারে সহ্য করতে পারে না। আমরা চলে গেলে ও যে সিধুটাকে একেবারে শেষ করে দেবে। ও আকাশ সোনা সোনা এ মাটি সবুজ সবুজ, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেগেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেগেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ আর প্রণাম করতে হবে না। তা তোমার নাম কি? আমি রাজেশ ত্রিপাঠী। আজ থেকে আমি আপনাদের গ্রামে নতুন স্কুল শিক্ষক। আর শুধু তাই নয় মাস্টার মশাই, আমি আজ থেকে আপনাদের বাড়ির নতুন ভাড়াটে। তা তুমি গাইড ছেলে মেয়েদের কি শেখাবে বলে ঠিক করেছো? ইংরেজি। দেখতে তো পাচ্ছেন আজকাল সবাই গড়গড় করে কেমন ইংরেজি ভাষায় কথা বলছে। তাই ইংরেজি পড়া, ইংরেজি লেখা আর ইংরেজি বলাটা শিখতে হবে মাস্টার মশাই। ভাত আর বিরিয়ানির তফাৎ বোঝো? ভাত আর বিরিয়ানি দুটোই তো চাল থেকে হয় মাস্টার মশাই। হলো তফাৎটা কিসের? ভাতটা হচ্ছে নেসেসারি আর বিরিয়ানিটা হচ্ছে লাক্সারি। তেমনি এখানকার প্রতিটি বাঙালি ছেলে মেয়েদের কাছে বাংলা ভাষাটা হচ্ছে নেসেসারি, আর পৃথিবীর অন্যান্য যে কোনো ভাষাই হচ্ছে তাদের কাছে লাক্সারি। তুমি এখানকার ছেলেদের ইংরেজি শেখাও, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু দেখো এখনকার ছেলেরা যেমন বাংলা লিখতে আর পড়তে ভুলে না যায়। স্ট্রেঞ্জ, বাঙালিরা বাংলা বলতে ভুলে যাচ্ছে। হ্যাঁ, ভুলে যাচ্ছে। তাই তো আজকে তারা বাংলা দিবস পালন করে না, পালন করে ইংলিশ ডে। তারা পয়লা বৈশাখ পালন করে না, পালন করে ভ্যালেন্টাইন্স ডে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তারা পালন করে না, পালন করে ফ্রেন্ডশিপ ডে। 22শে শ্রাবণ তারা পালন করে না, পালন করে চকলেট ডে। পড়াশোনা করার জন্য কলেজে ভর্তি হয়, আবার সেই পড়াশোনা না করার জন্য ঘন্টার পর ঘন্টা শিক্ষকদের অবরোধ করে রাখে, অথচ মহা সমারোহে পালন করে টিচার্স ডে। বৃদ্ধ বাবাকে দিয়ে চাকরের কাজ করায়, অথচ পালন করে ফাদার্স ডে। অসহায় মায়ের চোখে জল ছড়ায়, আর নির্লজ্জের মতো পালন করে মাদার্স ডে। তুমি একটু চুপ করে তো, ছেলেটা সবে মাত্র এসেছে। না মাসিমা, না, ওনাকে বলতে দিন। ওনার কথাগুলো শুনতে আমার যে খুব ভালো লাগছে। মাস্টার মশাই, আপনি আমাকে বাংলাটা শেখাবেন মাস্টার মশাই? শেখাবো বাবা, শেখাবো, কিন্তু দেখো বাঙালিরা যেন ভুলে না যায়
পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অ আ ক খ গলাতে পেলে আয় আমটি খাবো পেলে গলাতে পেলে আয় আমটি খাবো পেলে হিন্দুল খানা ভয়ে মনে বিগল পাখি পাতে ধলে হিন্দুল খানা ভয়ে মনে বিগল পাখি পাতে বাংলা ভাতা বাংলা ভাতা বিদ্যা ঠাকুর তালাই খেলে নবী ঠাকুর নতুন হলো খেলেন প্যাটেন্ডা বাংলা ভাতা আমি আমার রেলগাড়ি থামিয়ে দিলাম তুলে দাও তুলে দাও আমার রেলগাড়ি থেকে প্যাসেঞ্জার নামবে গো তুলে দাও তুলে দাও তুলে দাও তা আপনার প্যাসেঞ্জার কারা কারা আছে আমার রেলগাড়ির প্যাসেঞ্জার আমার রেলগাড়ির প্যাসেঞ্জার হলো আমার বাবা স্নেহ আমার মাইল ভালো কথা আলু আছে গো আলু আছে ওই পাখির দল ফুলের গন্ধ নদীর দলের গন্ধ তাই না মা বাহ আপনি তো খুব সুন্দর কথা বলেন তেনা হয়ে হলো কিন্তু তুমি কে গো ও আবার এখানে নতুন শিক্ষক মাস্টারমশাই আপনার ওই বড় ছেলের সাথে আমার আলাপটা তো হয়ে গেছে কিন্তু এনাকে তো আমি ঠিক ও আবার ছোট ছেলে সিদ্ধার্থ ও আই সি আপনি কিন্তু খুব সুন্দর গান করেন আমার না গান গাওয়ার খুব থক দানো বেশ তো আমি তো আপনাকে অনেক বড় সিঙ্গার বানিয়ে দেবো চুপ করে বাবা মাসিমা আমার এই সহজ সরল ছেলেটা কি আর মিথ্যে স্বপ্নের লোভ দেখিও না তাছাড়া ওকে দেখে তুমি বুঝতে পারছো না ও আরো 7 ছেলের মতো নয় তাহলে কেন ওকে নিচ্ছ মিথ্যে প্রতিশ্রুতি আপনারা আমাকে ভুল ভাবছেন আমি কোনো মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছি না শহরে অনেক বড় বড় ডাক্তার আছে সেখানে নিয়ে গেলে ও সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে কি বলতো বন্ধু হ্যাঁ গো শহরে আমার জানাশোনা অনেক ডাক্তার আছে সেখানে নিয়ে গেলে তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে তাই আমি তোমাকে শহরে নিয়ে যাবো না আমি তাহলে যাবো না ওখানে অনেক মানুষ হাতাল গাড়ি তলে তাহলে গেলে আমি যদি হারিয়ে যাই যাবো না আমি আমার বাবা মাকে তেলে কোথাও যাবো না মা আমাকে ছেড়ে আমি তোকে কোথাও হারিয়ে যেতে দেব না আমাকে তুমি ভয় করলে মা ভয় কেড়ে শুধু আমি তো আছি বাবা তুমি ওকে নিয়ে গিয়ে ভালো করে দাও তাহলে আজীবন আমি তোমার কাছে ঋণী থাকবো বাবা মাস্টারমশাই না আপনি এভাবে আমাকে বলবেন না প্লিজ আচ্ছা তাহলে গিয়ে আমি থাকবো কোথায় গো তোমার বাবা মায়ের কাছে না বন্ধু না তোমার মতো ভাগ্যটা যে আমার এত ভালো নয় আমি যখন এই ছোট্ট ছিলাম তখন আমার বাবা মা আমাকে এই দুনিয়ায় রেখে চলে গেছে সেই এক অন্য দুনিয়ায় আর তখন থেকে আমি একাই চলে আসছি বন্ধু আমি একাই তুমি কাঁদছো কেন না আমার সামনে যদি কেউ তোকে দল পেলে না আমারও না ভীষণ কান্না পাই আতা তোমার বাবা মানে তো কি হইতে আর থেকে আমি আমার বাবা মাকে তোমায় দিলাম মানে আজ থেকে আমার বাবা মা তোমার বাবা মা আজ থেকে তুই আমাদেরই সন্তান আনন্দ আজ আমার অনেক আনন্দ হচ্ছে আমি
ভাবতে পারিনি এত কম সময়ের মধ্যে আপনারা আমাকে এত আপন করে। ব্যাট ব্যাট ব্যাট, আর একদম কাঁদবে না কিন্তু, এবার কাঁদলে আমি কিন্তু খুব লেগে যাবো। হ্যাঁ না না, আর আমি কাঁদবো না বন্ধু, কান্না তো দূরে থাক। আজ থেকে আমি এই বাড়ির প্রত্যেকের চোখের জল মোছানোর দায়িত্ব নিলাম। আজ আমি দালুন কুতি আজ আমার কি বলতে ইচ্ছে করতে জানো কি? ইদি বনে দাপে এথি কমে কিছু না নিজেকে আমার কত ছুটি মনে হয়, কত ছুটি মনে হয়। এটি বনে দাপে এটি কমে কিছু না নিজেকে আমার কত ছুটি মনে হয়, কত ছুটি মনে হয়। হীরা পান্না হাসি কান্না, হীরা পান্না জীবনের কটা দিন যেন কেটে যায়, জীবনের কটা দিন যেন কেটে যায়, জীবনের কটা দিন যেন কেটে যায়, জীবনের কটা দিন যেন কেটে যায়। না না না, এ হয় না, কিছুতেই হয় না। দাদাকে আমাকে যেমন করে হোক এখান থেকে ফিরিয়ে নিয়ে যেতে হবে। যে গ্রামের প্রাক্তন স্কুল শিক্ষক, যে কিনা ছাত্রছাত্রীকে শিক্ষা দিয়ে জীবন ভিত্তাকে শক্ত করতো, সেই দুটো টাকার জন্য জুতো পালিশ করবে? না না না, হয় না। যেমন করে হোক দাদাকে আমাকে ফিরিয়ে নিয়ে যেতেই হবে। জুতো পালিশ করাবেন গো বাবু, জুতো পালিশ, জুতো পালিশ করাবেন গো বাবু, জুতো পালিশ। দাদা, ওরে ওরে সবু, আমার মতো জুতো পালিশ ওলাকে দাদা বলে ডেকে তুই আর নিজেকে অসম্মান করিস রে ভাই। দাদা, তোমার ছেলে যদি তোমার হাতে জুতো পালিশের ব্রাশ ধরে দিয়ে তার সম্মান না যায়, তাহলে তোমাকে দাদা বলে নাকি আমার সম্মান যাবে না? দাদা, আমার সম্মান যাবে না। আমি তোমাকে কিছুতেই এই কাজ করতে দেব না দাদা, কিছুতেই না। দাদা, ও দাদা, তুমি তার চেয়ে কাজ করো না, তুমি বাড়ি ফিরে চলো। তোমাকে আমি কয়েকটা ছাত্রছাত্রী জয়া করে দেবো, তারপর তুমি তাদের টিউশনি পড়াবে, তারপর তুমি টাকা রোজগার করবে। না রে ভাই, ছাত্রছাত্রীদের পড়ানো আমি ছেড়ে দিয়েছি। কিন্তু কেন? আজকাল পড়াতে গেলে চোখে জল আছে, অক্ষরগুলোকে বড় অপরিচিত বলে বলে হয়। আজকে যদি কবি বেঁচে থাকতেন কি লিখতেন জানি? কি? বাবা করছে জুতো পালিশ, মা মারছে বাসন, এরপরেও নাকি ভারত পাবে জগৎ সবাই শ্রেষ্ঠ আছো। ওরে সবু, নিজের ছেলের মনটাকে আমি পরিষ্কার করতে পারবো কিনা জানি না, তবে জুতো আমি ঠিক পালিশ করতে পারবো রে ভাই। জুতো পালিশ করাবেন গো বাবু, জুতো পালিশ। আমার জুতোটা একটু পালিশ করে দেন। দেখুন, আপনারা তাকিয়ে দেখুন, একজন শিক্ষক তার সম্মান ধূলিসাৎ করে দিয়ে জুতো পালিশ করছে, আর একজন বাবার বয়সী মানুষের সামনে অর্থলগ্ন পোশাক পরে উগ্র আধুনিকতার দোহাই দিয়ে জুতো পালিশ করাচ্ছে। এটা হলো স্বচ্ছ আধুনিক ভারতবর্ষের প্রতিচ্ছবি। উঠুন, উঠে যান। হাউ ডে ইউ! ও আমার কাজ করে দিচ্ছিল, আর তোমার এত বড় সাহস যে তুমি ওকে সরিয়ে দিলে। তুমি জানো যে আমি কার মেয়ে? তুমি নিশ্চয়ই রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মেয়ে নও। তুমি যদি রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মেয়ে হতে, তাহলে পারতেন একজন বাবার বয়সী মানুষকে তুমি বলে সম্বোধন করে তাকে দিয়ে তুমি জুতো পালিশ করতে। আমার কাজ করে দিচ্ছিল, তার পরিবর্তে ওকে আমি টাকা দিতাম
মানে মজুরি। হ্যাঁ মজুরি। বলো কত টাকা মজুরি চাই? ও যা চাইবে ওকে আমি তাই দেবো। আর তাছাড়া তোমরা বোধহয় জানো না যে কোনো কাজই ছোট নয়। আপনি এই ব্রাশ আর পালিশটা নিয়ে আমার জুতোটা পালিশ করে দিন। আমি আপনার জুতো পালিশ? আপনি কারণ আপনাকে আমি টাকা দেব, টাকা মজুরি। কারণ কিছুক্ষণ আগে আপনি তো বললেন যে কোনো কাজে ছোট নয়। ও মাই গড, ও মাই গড, আমি কেরালা শহর থেকে এখানে এলাম। না ওদের কথাই তুমি কিছু মনে করো না, আসলে ওরা আমাকে খুব ভালোবাসে তো তাই। ওরা রীতিমতো আমাকে অপমান করছে। তার চেয়ে আমি শহরেই ভালো ছিলাম, সেখানে তো অন্তত আমার স্বাধীনতা ছিল। স্বাধীনতা? ওই দিদি বলি স্বাধীনতা কথাটার মানে তুমি বোঝো? তুমি শুধু কেন এই বিশ্বের কেউ এই স্বাধীনতা কথাটার মানে বোঝে না? যে ছেলেটা বস্তা কাঁধে কাগজ কুড়োই পাড়ায় পাড়ায়, যে ছেলেটা রোজ বিকেলে মুরগি কাটে পালক ছড়ায়, যে ছেলেটা রোজ হোটেলে ধুয়ে গ্লাস থালা বাটি, যে ছেলেটা সকালে বিকেল খায় কিল ছড়া চাটি, তাদের কাছে প্রশ্ন করো তারা কি সব সঠিক জানে স্বাধীনতা জিনিসটা কি, স্বাধীনতার সঠিক মানে? যে মেয়েরা ভন্না হতেই মায়ের সাথে যাচ্ছে কাজে, যে মেয়েরা পরের বাড়ির কাপড় কাচে বাসন মাঝে, স্বাধীনতার মানে বুঝে নীল আকাশের বন্দুক, স্বাধীনতার মানে বুঝেই চান তারাদের পড়াই রাখি, স্বাধীনতার মানে বুঝে পাহাড় সাগর ঝর্ণা নদী, স্বাধীনতার মানে বুঝে বইছে বাতাস নিরবধি। স্বাধীনতার সঠিক মানে কজল সজল সঠিক জানে, স্বাধীনতার সংজ্ঞা খুঁজো খাঁচা ভাঙা পাখির মনে। এই শোন, তোর মতো একটা পালিশালার কাছ থেকে কোনো জ্ঞান শোনার ইচ্ছা আমার নেই। আর তোমাকে সহ্য করার কোনো ইচ্ছেই আমাদের নেই গো। একজন বাবার বয়সী মানুষকে তুমি বলে সম্বোধন করে তাকে তুমি রীতিমতো অপমান করেছো। এক্ষুনি তার পা ধরে তোমাকে ক্ষমা চাইতেই হবে। হোয়াট? আমি ওর পা ধরে ক্ষমা চাইবো? তোমার এত বড় সাহস! I hate you all negative pledge and blazers. There is no social cultures. At first learn how to talk to in English. You understand? Excuse me, madam. I am master in English from Calcutta University. I know how to speak in English properly, but I don't take about this like you. Bengali is my mother tongue. I'm proud to speak in Bengali. If I'm proud of something, it will be Bengali, not of any other language. You know. Rabindranath Tagore did not go to the school. He achieved respect all over the world. He achieved Nobel Prize and make us proud. You better change yourself. Otherwise, you will revenge. Understand? I think you better understand. তোমরা সবাই মিলে ওকে তো অপমান করছো কেন বলো তো? তা মা, তুমি এই গ্রামে কার বাড়িতে এসেছো? ডক্টর শুভ ব্যানার্জি আমার বাবা। তুমি শুভ ডাক্তারের মেয়ে? হ্যাঁ, ও আমার মেয়ে। আমার কাছে ফিরে আমার ছেলে আবার কোথাও চলে যাবি না তো? তোমাকে ছেড়ে যেতে আমার ইচ্ছে করছে না ভাবি, কিন্তু এই প্ল্যাটফর্মে নামার পর থেকে তোমার গ্রামের লোকগুলো আমাকে যেভাবে অসম্মান করছে, আমার ইচ্ছে করছে আমি এক্ষুনি এখান থেকে চলে যাই। চিনতে পারছিস না? কি করে চিনবে বলো? সেই ছোট্টবেলায় ক্লাস ওয়ানে পড়ার পর থেকে তুমি তোকে বিদেশে পাঠিয়ে দিলে, এখনো কত বড় হয়েছে। একদম ম্যাম সাহেব হয়েছে। আমার মেয়ে ফিরে আসার আনন্দে আমি বাড়িতে একটা পার্টি দেব। হ্যাঁ, পার্টিতে সবাই কিন্তু আসতে হবে। আসবো নিশ্চয় আসবো। আরে তুমি পার্টি দেবে, আমরা আসবো না, তাই কি কখনো হয়? এখন যাও তো, এই মেয়েটাকে নিয়ে বাড়ি যাও তো। হ্যাঁ মা, চল ঘরে মেয়ে ঘরে চল। আই মা, আমি তোর জন্য বাইরে গাড়ি অপেক্ষা করছি। চলো বাপি। তোমার সাথে আমার আবার দেখা হবে।
সেই দিন আজকের এই অপমানটা আমি সুদে আসলে উসুল করে নেব। বাপি আমিও চলি রে মা, আমার বড্ড দেরি হয়ে যাচ্ছে। দাদা দাদা, তুমি যদি আমার সঙ্গে না যাও না, তাহলে কিন্তু তুমি আমার ওরে ভাই, তুই কি দিব্যি দিলি রে ভাই? আমি ঠিকই দিব্যি দিয়েছি দাদা, আমি ঠিক দিব্যি দিয়েছি। আমি তোমাকে কিছুতে এই কাজ করতে দেব না দাদা, দেব না। কিন্তু এই কাজ না করলে আমি খাবো কি? কে দেখবে আমাদের? বাবা বাবা, আমি তোমার তেলে দেখবো বাবা। বাবা আমি তাহলে গিয়ে ভালো হয়ে যাবো বাবা। তারপর মত্ত বলো নামকলা গালক হয়ে আমি অনেক টাকা লুৎকাল করবো। সেই টাকায় আমি তোমার আর মায়ের সেবা করবো বাবা। তোমাদের কোনো বিপদ আমি হতে দেবো না বাবা, কোনো বিপদ। এই তো একবারে বাপের বেটার মতো কথা বলেছিস। ও দাদা চলো না, তুমি সারাদিন কিচ্ছু খাওনি, একটু বাড়িতে গিয়ে খেয়ে নেবে। চলো না দাদা, চলো। ওরে সবু, আমার খিদা এবং তৃষ্ণা দুটোই পেয়েছিল রে ভাই। কিন্তু সিঁড়ুর কথা শুনে আমার পেটও ভর, দুটোই ভরে গেছে রে ভাই। দাদা দাদা চলে গেল লোকটা, চলে গেল এক বুক যন্ত্রণা নিয়ে লোকটা চলে গেল। আমিও যাই দাদার বুকের ভেতর যে আগুনটা দাও দাও করে জ্বলছে, সেই আগুনটা আমাকে নেভাতেই হবে, সেই আগুনটা আমাকে নেভাতেই হবে। কাকা শুনে যাও, কাকা যেও না, কাকা শুনে যাও, কাকা। আমিও তাই। দেখো সিদ্ধার্থ, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো না ভালো কি বলবে? তুমি যে কলকাতায় চলে যাচ্ছ, একটি বাড়ির জন্য আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না? ও বলিনি বুঝি, তাহলে হয়তো ভুলে গেতে। সিদ্ধার্থ, ভালো করে তাকিয়ে দেখো তো আমার এই চোখের দিকে। আমার এই চোখের দিকে তাকিয়েও তুমি কিচ্ছু বুঝতে পারো না সিদ্ধার্থ। শুনে দেখো আমার হৃদয়ের স্পন্দন, সেটি শুনেও কি তুমি কিচ্ছু অনুভব করতে পারবে সিদ্ধার্থ? আমি যে তোমাকে খুব ভালোবাসি সিদ্ধার্থ, আমি যে তোমাকে খুব। আমি ওতে তোমাকে ভীষণ ভালোবাসি করি, কিন্তু এতদিন আমি এই কথাটা ভয়ে বলতে পারিনি। কারণ এই থমতে লাল পত্তা মানুষের মতো আমি তো স্বাভাবিক নই কোয়েল। তাই তুমি যদি আমাকে করুন না কেন, আমি ধপ করতে পারি, কিন্তু কালো করুন না, আমি তথ্য করতে পারি না, পারি না। সিদ্ধার্থ, আমি যে তোমাকে করুণা করি না সিদ্ধার্থ, আমি যে তোমাকে খুব ভালোবাসি। তোমাকে সঙ্গে নিয়ে আমি এক নীলাভ জগতের স্বপ্ন দেখতে চাই, যে স্বপ্নের জগতের মাঝে তোমার আমার মাঝে থাকবে না কোনো বাঁধের পাচি, থাকবে না কোনো দ্বিধা দ্বন্দ্বের গ্লানি। সেখানে তোমার চোখে চোখ রেখে আমি নির্দ্বিধায় গিয়ে যেতে পারবো আমার ভালোবাসার গান। তাই বুঝি জীবন ছিল নদীর মতো গতিহারা, তোমার আকাশ দুটি চোখে
হয়ে গেছি তারা। আমি কি দেখছি রে? আমার কোয়েল সোনা প্রেম করছে, শান্তির সংসারে সুখের দীপ জ্বালাতে চাইছে, সুখের প্রদীপ। আমি মহারানী, এ গ্রামের কারু কপালে আমি সুখ আসতে দেব না রে। তোদের স্বপ্নে দেখা ভালোবাসার ছোট্ট কুড়ে ঘরটাকে আমি ভেঙে দেব। এইবার কি ও আরে চম্পা চামেলে ঠেমনা রকম চল ঢোল বাজার।